আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজে ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনা খালাস পাচ্ছে প্রত্যাশা আইনজীবী। ডক্টর ইউনূসের ভাষণে চরম অসন্তোষ বিএনপি ও জামায়াতের। ধানমন্ডি ৩২-এ জয় বাংলা স্লোগান দেওয়ায় নারীকে মারধর। ফিলিস্তিনকে সংবিধান প্রণয়নে সহযোগিতা করবে ফ্রান্স, মন্তব্য ম্যাক্রো। ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী সোমবার ১৭ নভেম্বর। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ বৃহস্পতিবার এই মামলার রায়ের এই দিন ধার্য করেন। এই মামলার প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযুক্তদের জন্য সর্বোচ্চ শাস্তির আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন বলেন, তিনি আশা করছেন ট্রাইব্যুনাল তাদের খালাস দেবে। তিনি বলেন, তার ক্লায়েন্টদের অনুপস্থিতিতেও নিজের সর্বোচ্চ যুক্তি তুলে ধরেছেন। এক সংবাদ সম্মেলনে আমির হোসেন বলেন, আমি বিচারের কোনো অস্বস্তি দেখিনি, আমাকেই কেউ বাধা দেয়নি। আমি আমার সীমাবদ্ধতার মধ্যে যথাসম্ভব চেষ্টা করেছি। মামলা পরিচালনার যে সহযোগিতা লাগে, যেমন দলিল, দস্তাবেজ, রাষ্ট্রপক্ষ থেকে আইন অনুযায়ী আমাকে দেওয়া হয়েছে। যেসব ডকুমেন্ট পেয়েছি তার আলোকেই আমাকে কাজ করতে হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবে। প্যানেলের অন্য 2 সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী। আসামিদের মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন একমাত্র গ্রেপ্তার হয়ে ট্রাইব্যুনালের সামনে উপস্থিত ছিলেন। তবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখনও পলাতক রয়েছেন। ট্রাইব্যুনাল ২৮ কার্যদিবসে ৫৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে। বর্তমানে হেফাজতে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলায় ৩ অভিযুক্তের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনা হয়েছে। এই 5 অভিযোগে ৩ আসামির বিরুদ্ধে গত ১০ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এর আগে ১২ মে আইসিটি তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী এবং গণহত্যার 5টি অভিযোগ আনা হয়েছিল। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তাতে জুলাই জাতীয় সনদ লঙ্ঘিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কথা বলেন তিনি বলেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা তার ভাষণের মাধ্যমে। কারণ জাতীয় সনদে তিনি স্বাক্ষর করেছেন এবং এই ভাষণের মাধ্যমে তা তিনি লঙ্ঘন করেছেন। আপাতত এটুকুই আমার প্রতিক্রিয়া। দুপুর ২:৩০টায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়ে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে একসঙ্গে আয়োজনের ঘোষণা দেন। এদিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন। সেখানে গণভোটে কি প্রশ্ন থাকবে তা তুলে ধরা হয়েছে। অন্যদিকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, প্রধান উপদেষ্টার ভাষণে গণভোটের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি। তিনি বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে সেদিন যদি কোনো গণ্ডগোল বাধে, ব্যালটের ভোট বন্ধ হয়, তাহলে গণভোটের হ্যাঁ বা না ভোটের কি হবে? গণভোট ও জাতীয় নির্বাচনের ব্যালট কি হবে এটার ব্যাখ্যাও স্পষ্ট হয়নি ভাষণে। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এদিকে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, তার দল জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের সিদ্ধান্তে অনড় রয়েছে। জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হলে এর গুরুত্ব অনেকটা চাপা পড়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি বলেন, প্রধান উপদেষ্টার ভাষণের কিছু বিষয়ে আরও ক্লারিফিকেশন দরকার। আমরা নিজেরা বসে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক সন্দেহে মোহাম্মদ বাবু নামে একজন রিকশা চালককে গণপিটুনি দিয়েছে একদল বিক্ষোভকারী। তারা নিজেদের জুলাই যোদ্ধা বলে পরিচয় দিয়েছেন। এদিকে ধানমন্ডি ৩২ নম্বরে জয় বাংলা স্লোগান দেওয়ায় এক নারীকে মারধরের ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুর ১:৩০টার দিকে আওয়ামী লীগ কার্যালয়ের পাশে দলটির সমর্থক সন্দেহে কয়েকজন মিলে রিকশা চালক মোহাম্মদ বাবুকে ঘেরাও করে হামলা করে। এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভকারীরা তাকে পাশের একটি মার্কেটে নিয়ে যায় এবং মারধর করে। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে সেখান থেকে বের করে পুলিশের গাড়িতে তোলা হলে আবারও মারধর করা হয়। এ সময় পুলিশকে অনেকটাই নিষ্ক্রিয় ভূমিকায় দেখা গেছে। আহত রিকশা চালকের বাড়ি বরিশালের নেহালগঞ্জে বলে জানা গেছে। এদিকে দুপুরে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে ধানমন্ডিতে আরেকজন নারীকে মারধর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে জয় বাংলা বলে স্লোগান দেওয়ায় তাকে পেটানো হয়েছে। পরে সেই নারীকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। রাজধানীতে বাসে আগুন, অগ্নিসন্ত্রাস আর ককটেল বিস্ফোরণ ও লাশের রাজনীতি কারা করে এ নিয়ে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সোহেল তাজ। এছাড়া তিনি 2টি বইয়ের উদাহরণ দিয়ে তা বুঝে নেওয়ার কথাও বলেছেন। বুধবার 12 নভেম্বর ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে সোহেল তাজ লেখেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে আর সত্যি কথা বললে যদি গালি খেতে হয় তাহলে কি আর করা। সাবেক পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী মাফিয়া শাসনকালে ঘটে যাওয়া হত্যা, গুম, খুন, দুর্নীতি, টাকা পাচার, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ধ্বংস করা, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া, বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে প্রতিবেশী রাষ্ট্রকে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে দেওয়া এবং পরিশেষে নিজের দেশের ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর কারণে যদি প্রতিবাদ করে সত্য কথা বলে গালি খেতে হয় তাহলে লজ্জাটা আসলে কার। বিশেষভাবে তিনি লেখেন, সবাই একটু কষ্ট করে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই আর অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী বই দুইটা পড়লেই বুঝবেন আসলে বাসে কারা আগুন দেয়, অগ্নিসন্ত্রাস আর ককটেল লাশের রাজনীতি কার খুব প্রিয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভবিষ্যৎ রাষ্ট্রের জন্য সংবিধান প্রণয়নে ফিলিস্তিনকে সহযোগিতা করবে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই তথ্য জানিয়েছেন। মঙ্গলবার প্যারিসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ম্যাক্রো। সেই বৈঠকে এই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। 1948 সালে জাতিসংঘের তত্ত্বাবধানে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়। তবে জাতিসংঘের নথিতে উল্লেখ রয়েছে যে ওই অঞ্চলে ইসরায়েল ও ফিলিস্তিন নামে দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠিত হবে। জাতিসংঘের এই তত্ত্বটি টু স্টেটস সলিউশন বা দ্বিরাষ্ট্র সমাধান নামে পরিচিত। তবে কাগজে কলমে থাকলেও বাস্তবে এই তত্ত্বের প্রয়োগ কখনো ঘটেনি। উপরন্তু বছরের পর বছর ধরে একটু একটু করে প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের ভূখণ্ড দখল করে গিয়েছে ইসরায়েল। 2023 সালের 7 অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়ে 1200 জনকে হত্যা এবং 250 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যাওয়ার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। টানা 2 বছর অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় গত 10 অক্টোবরে যুদ্ধবিরতি হয় গাজায়। এদিকে গাজায় যুদ্ধবিরতির প্রায় 3 সপ্তাহ আগে 22 সেপ্টেম্বর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করতে বৈশ্বিক সম্মেলনের আয়োজন করে ফ্রান্স এবং সৌদি আরব। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত সেই সম্মেলনেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ফ্রান্স, বেলজিয়াম, অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশ। প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ম্যাক্রো বলেন, ফ্রান্স এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিম তীরে আসীন ফিলিস্তিনি সরকার একটি যৌথ কমিটি গঠন করবে এবং সেই কমিটি সংবিধানের খসড়া প্রণয়ন করবে। খসড়া সংবিধানে ফিলিস্তিনের সাংবিধানিক, প্রাতিষ্ঠানিক এবং সাংগঠনিক অর্থাৎ একটি রাষ্ট্র গঠনের সঙ্গে সম্পর্কিত যতগুলো দিক থাকে সব স্পর্শ করা হবে। প্রেসিডেন্ট আব্বাস আমাকে একটি খসড়া সংবিধান দিয়েছেন। এখন যৌথ কমিটি সেই খসড়া যাচাই ও পরীক্ষা নিরীক্ষা করবে। যেসব অসম্পূর্ণ আছে সেগুলো পূর্ণ করা হবে। প্রসঙ্গত, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে আলোচনা এবং নানাবিধ বৈশ্বিক চাপের পর গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হলেও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র মেনে নিতে একেবারেই প্রস্তুত নন। সম্প্রতি বেশ কয়েকবার তিনি বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে ইসরায়েলের জন্য স্থায়ী নিরাপত্তা হুমকি তৈরি হবে। বৈঠকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও উপস্থিত ছিলেন। তিনি এ সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে বলেন, আমরা সংলাপ ও শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং ফিলিস্তিনকে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। এমন একটি রাষ্ট্র যেখানে আইনের শাসন, স্বচ্ছতা, ন্যায় বিচার, বহুত্ববাদ এবং ক্ষমতার পালাবদলের সরব উপস্থিতি থাকবে। ইরানের উপর ফের নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার 13 নভেম্বর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের। প্রতিবেদনে বলা হয়েছে, আজ যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ অফিস অব ফরেন অ্যাসেট কন্ট্রোল OFAC এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মানববিহীন বিমান UAV উৎপাদনকে সহায়তা দেওয়ার একাধিক ক্রয় নেটওয়ার্কে জড়িত 32 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ইরান, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, চীন, হংকং, ভারত, জার্মানি ও ইউক্রেনে অবস্থিত বলে মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটে জানানো হয়েছে। ওয়াশিংটনের এই অভিযোগের জবাবে ইরান বহুবার স্পষ্টভাবে জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক উদ্দেশ্য এবং তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ প্রকৃতির। প্রিয় দর্শক, শেষ করছি IG ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।